নতুন অর্থবছরের প্রথম দিন আজ সরকারের জন্য বড় পরীক্ষা বাজেট বাস্তবায়ন। ব্যবসা বান্ধব নীতির কার্যকারিতা চান ব্যবসায়ীরা। সুদের হার ধরে রেখে কমানো যাবে না মূল্যস্ফীতি, মত বিশেষজ্ঞদের। নিত্যপণ্যের দাম কমাতে কঠোরভাবে বাজার নজরদারির পরামর্শ। সদ্যবিদায়ী অর্থবছরে রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের। পরিচালন দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতার সুফল বলছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, উঠছে না ব্যয়ের খরচ। লোকসানের বিপাকে ভোলার হাজারো জেলে। স্বাগত স্টার বিস্টুরে, সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। প্রথমে জানাবো বাজেটের খবর। এবার বিস্তারিত। প্রথম নতুন অর্থ বছরের প্রথম দিন আজ সরকারের সামনে বাজেট বাস্তবায়নই বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঘাটতি পূরণে অর্থ সংস্থানে সরকারের ব্যাংক নির্ভরতা, বিনিয়োগ বাধার আশঙ্কা তাদের। তবে এই অর্থ বছরে ব্যবসা সহজীকরণ সহ সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বাস্তবায়ন দেখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত তামজিদ আহমেদের রিপোর্ট। অর্থনীতিতে বিদ্যমান অনেক চ্যালেঞ্জ সঙ্গী করে শুরু হলো আরেকটি অর্থবছর। নতুন এই 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য অর্থমন্ত্রীর। আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এই অর্থ বছরে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যাকে উচ্চাভিলাষী বলছেন অনেকেই। আর বাজেট ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বাড়বে দেশি বিদেশি ঋণের বোঝা। নতুন অর্থ বছরে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে করের চাপ, ব্যাংকের ঋণের প্রাপ্যতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বিগত দিনেও সবসময় সরকার ব্যাংকিং সেক্টর থেকে কিছু লোন নিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের ব্যবসায়িক সেক্টরের একটা বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, যে মানি মার্কেটে টাকা পাওয়া যাচ্ছে না, ব্যাংকটা ডিসবার্সমেন্ট করতে পারছে না। সেই ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাটাই আমরা আরেকবার দেখলাম যে ব্যাংক আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ওনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়ার উপরে নির্ভরশীল থাকছেন। তো এই জিনিসটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরকারের ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আমরা যে ঋণটা নেই, এই ঋণটার একটা উল্লেখযোগ্য অংশ তো আসলে ব্যবহার হয় না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে একটা উল্লেখযোগ্য অংশ দুর্নীতিতে চলে যায়। 3 নাম্বার হচ্ছে যে বিভিন্ন খাতে যেখানে যায়, অনেকগুলো খাতে আসলে প্রপারলি ইকোনমির যে প্রবৃদ্ধির যে আমরা যে লক্ষ্য রাখি সেটাতে আসলে সহযোগিতা করে না। এছাড়া রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘাটতিরও একটা ধারাবাহিকতা আছে, প্রতি বছরই আমাদের ঘাটতি থাকে। এগুলোকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলি স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে প্রবলেম আছে। এটা কোনো 1 বছর 2 বছরের বিষয় না, যে 1 বছর সমস্যা হলো আরেক বছর হলো না, এরকম না। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সেই সমস্যাটা রয়েছে, প্রতি বছরই এটা থাকে। বুধবার সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নতুন বাজেটে সিম ট্যাক্স কমলেও কল রেট ও ইন্টারনেটের শুল্ক অপরিবর্তিত থাকায় গ্রাহকের পরিবর্তে এর সুফল যাবে অপারেটরদের পকেটে। অন্যদিকে আমদানিকৃত স্মার্টফোনের অতিরিক্ত কর ডিজিটাল ডিভাইসকে সাধারণের নাগালের বাহিরে ঠেলে দিচ্ছে। টেলিকম ও প্রযুক্তি খাতের বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। নতুন অর্থবছরের বাজেটে প্রযুক্তি খাতে বড় কর ছাড়ের ঘোষণা থাকলেও এর সুফল সাধারণ গ্রাহক পর্যন্ত পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সংশয়। 1 জুলাই থেকে আমদানিকৃত স্মার্টফোনে 60% বেশি কর বসালেও ল্যাপটপে তা মাত্র 9.5%, যা চরম নীতিগত অসঙ্গতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার দুপুরে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে উঠে আসে এমন সব মন্তব্য। আলোচকদের মতে সুরক্ষার নামে স্মার্টফোনকে সাধারণের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে থেকে যারা ইম্পোর্ট করবে তারা কিন্তু জানুয়ারির আগের রেটে প্রায় 62-63% ট্যাক্স রেটেই বাইরে থেকে ইম্পোর্ট করবে। মানে আমার স্মার্টফোনের দাম কিন্তু বেড়ে যাবে। যেখানে সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে, সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যাবে। টেলিকম খাতে 300 টাকার সিম ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও কমেনি ডেটা ও ভয়েস কলের শুল্ক। ফলে সাধারণ গ্রাহকদের খরচ না কমে পুরো আর্থিক সুবিধাই চলে যাবে বহুজাতিক অপারেটরদের পকেটে। আপনারা যদি 100 টাকার একটা বিল দেন কোনো একটা অপারেটরকে, তার মধ্যে 39 টাকা আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের পকেট থেকে, অপারেটরে দিচ্ছেন। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? এই যে 52-54 টাকা গল্প যেটা বলানো হচ্ছে, তার মধ্যে 39 টাকা আপনার নিজের পকেট থেকে চলে যাচ্ছে। প্রযুক্তি খাতে আইটিএস এর অগ্রিম আয়কর রিফান্ডের মতো ইতিবাচক বদল এসেছে। তবে বাটন ফোনের বদলে ফিনটেক ও এডুটেকের প্রসারে 4G ও 5G সমর্থিত স্মার্টফোনেই কর ছাড় বেশি দেয়া জরুরি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্মার্টফোন একই বেনিফিট দিব কেন? দ্যাট আই শুড ডিসকারেজ। অ্যান্ড স্মার্টফোন মানে আমি 4G ইউজেস 5G ইউজেস এনশিওর করতেছি, যেটার মধ্যে আমি ফিনটেক বা এডুটেক এই ধরনের ইনক্লুশন আমরা বাড়াইতে পারবো। তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ সুবিধার মেয়াদ বাড়িয়ে 9 বছর ও টার্নওভার ট্যাক্স শূন্য করা হয়েছে। তবে দেশে নিবন্ধিত স্টার্টআপ 100টিরও কম হওয়ায় এই বড় প্রণোদনার সুফল পাবে ছোট একটি গোষ্ঠী বলেও মন্তব্য আলোচকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি বুমেরাং হতে পারে অর্থনীতির জন্য, এমন আশঙ্কা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন নীতি সুদের হার দীর্ঘ সময় 10% থাকলেও কমেনি মূল্যস্ফীতি, বরং উচ্চ সুদের কারণে সিদ্ধান্তহীনতায় আছে বেসরকারি খাত। এজন্য সুদের হার কমিয়ে ব্যবসার খরচ হ্রাস করতে হবে যেন অর্থনীতিতে গতি বাড়ে। মূল্যস্ফীতি কমাতে চাইলে বাজারে সুশাসন ফেরাতে হবে বলেও মত অর্থনীতিবিদদের। নিত্যপণ্যের বাজারে উচ্চ মূল্যের চাপে দিশেহারা সাধারণ মানুষ। মে মাসে মূল্যস্ফীতি ছিল প্রায় 9.5%। খরচ মেটাতে দরকার আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান, কিন্তু তাতেও নেই সুখবর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তোলানিতে হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে সেখানে নীতি সুদহার 10%ই ধরে রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ সুদহার ধরে রেখে কমানো যাবে না মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংক তারা যেটা চাচ্ছে, মূল্যস্ফীতি যদি 8 থেকে 10%-এর মধ্যে থাকে তাহলেও তারা হয়তো খুশি থাকতে পারবে বর্তমান যে মুদ্রানীতি আছে সেটা। তো এখানে এই দুটা গোলকে একসাথে অ্যাচিভ করা সত্যিকার অর্থে কিন্তু আসলে বেশ কষ্টসাধ্য। এই অর্থনীতিও একটা কিন্তু মনে হচ্ছে যে স্ট্যাবিলিটির মধ্যে আছে, কিন্তু এটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। তো এখানে উচ্চ মূল্যস্ফীতি কিন্তু আর কমানোই যাচ্ছে না এই ধরনের পরিস্থিতিতে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা করলো কেন্দ্রীয় ব্যাংক এবং সেটা আগামী 6 মাসের জন্য বহাল রাখলো, তো সেটা আসলে বুমেরাং হতে পারে অর্থনীতির জন্য। বিনিয়োগ মন্দা থাকায় জুলাই থেকে ডিসেম্বরের জন্য বেসরকারি খাতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের 6 মাসের তুলনায় কমিয়ে ধরা হয়েছে 6.8%। অর্থনীতিবিদরা বলছেন এই খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 10%-এর বেশি হওয়া প্রয়োজন ছিল, অন্যথায় কঠিন হবে ব্যবসার পরিবেশ। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যেটা টার্গেট করা হয়েছে সেটা খুবই কম। আমি মনে করি যে ডাবল ডিজিট করা উচিত ছিল সেখানে। তো এখন মূল কথা হচ্ছে তাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট করা যাবে না, এই ধরনের বার্তা তো আসলে খুবই খারাপ। একদিকে উচ্চ সুদের হার, আবার অন্যদিকে যে একটা ক্যাপ তৈরি করে দিয়েছি আমরা যে এর বেশি আসলে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আমরা অ্যালাউ করবো না, তো সেটা কিন্তু এখন খুবই ডিপ্রেসিং। নতুন অর্থবছরের জন্য সরকার জিডিপির লক্ষ্যমাত্রা ধরেছে 6.5% ও মূল্যস্ফীতি 7.5%। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস হলো জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.1% এবং মূল্যস্ফীতি 8 থেকে 10%। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। শ্রমিক আন্দোলন, বৈশ্বিক সংঘাতের প্রভাবের পরও বিদায়ী অর্থ বছরে রেকর্ড আয় করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের তুলনায় কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি এবং জাহাজের সংখ্যা বাড়ায় মোট আয় ছাড়িয়েছে 6,500 কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে পরিচালন দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় বেড়েছে আয়। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়েই অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার আঁচ লেগেছিল চট্টগ্রাম বন্দরেও।
অন্যদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন অচল ছিল কার্যক্রম। এর মাঝেই সদ্য শেষ হওয়া অর্থ বছরে ভালো পারফরমেন্স করেছে চট্টগ্রাম বন্দর, সেই সাথে ব্যয় কমিয়ে করেছে আয়ের নতুন রেকর্ড। কন্টেনার হ্যান্ডলিং করেছে 35,18,841 একক, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 7% বেশি। কার্গো হ্যান্ডলিং হয়েছে প্রায় 13,78,00,000 টন, যা 5.36% বেশি। জাহাজ হ্যান্ডলিং করেছে 4,324টি, যা আগের অর্থ বছরের চেয়ে 247টি বেশি। এর সঙ্গে কমেছে জাহাজের গড় অবস্থান সময়ও। এর প্রভাবে 2025-26 অর্থ বছরে বন্দরের আয় হয়েছে রেকর্ড 6,630 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 1,264 কোটি টাকা বেশি। এই আয়ের বিপরীতে গেল অর্থ বছরের তুলনায় ব্যয় সাশ্রয় হয়েছে 436 কোটি টাকা। কারণ আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করতে হবে। বন্দরের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও ডিজিটালাইজেশনের পাশাপাশি নতুন টার্মিনালের উপর জোর দেওয়ার চাহিদা যদি মনে করেন যে গ্রোথ যদি 8-9% হয়, তাহলে আপনি অবশ্যই 3-4 বছরের মধ্যে একটা টার্মিনাল যোগ করতে হবে, এবং এই টার্মিনাল যোগ না করলে পরে বিপদ ঘটে। 2031 সালের মধ্যে প্রায় 54 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। এজন্য চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ নিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব কর্মী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পর 12 মাসের বেশি পার হয়েছে এবং নতুন যোগদান বা প্রতিষ্ঠান পরিবর্তনের 6 মাস পরেও যারা পারমিট পাননি, তাদের চলতি বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শ্রমবাজার আইন মেনে চলা সংস্কৃতি জোরদার ও কর্মী নিয়োগকর্তাদের চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করতেই এই সময়সীমা বাড়িয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পারমিট ইস্যু বা নবায়ন না করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিয়মিত প্রবাসী শ্রমিকদের মানবিক বিবেচনায় দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। এই কর্মসূচির আওতায় 170 জন বাংলাদেশি এক্সিট ভিসার অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি। এর আগে প্রথম ধাপে 130 জনের আবেদন অনুমোদন দেওয়ার পরে মোট 30 প্রবাসীর জরিমানা ছাড়াই দেশটি ফেরার সুযোগ পান। এই উপলক্ষে বেরুতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ এক ব্রিফিংয়ে প্রবাসীদের এক্সিট ভিসা সংগ্রহের দিক নির্দেশনা দেওয়া হয়। গত মে মাসে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমের এ পর্যন্ত 6 শতাধিক অনিয়মিত বাংলাদেশি নিবন্ধিত করেছেন। আমাদের সহায়তা নিয়ে জেনারেল সিকিউরিটির এই জরিমানা মওকুফের সুযোগ নিয়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশে যাচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, অনেকে কাজ হারিয়েছেন, অনেকে দীর্ঘদিন অনিয়মিত হয়ে পড়ার কারণে আকামা করার সুযোগ না থাকাতে তারা দেশে চলে যাবেন। এই পুরো প্রক্রিয়াটাতে বাংলাদেশ দূতাবাস বৈরুত সমন্বয় করছে, সহযোগিতা করছে তাদেরকে রিপাট্রিয়েশনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মূলত আজকে তাদেরকে ডাকা হয়েছিল। বিদায়ী অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-26 অর্থ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $35.56 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 24-25 অর্থ বছরে $30.32 বিলিয়ন রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ। এদিকে বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে কমেছে রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে জুনে $2.80 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিসেম্বর থেকে মের প্রতি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। মে মাসে দেশের রেমিটেন্স আসে $3.42 বিলিয়ন। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ ক্রেতার পকেটে স্বস্তি দিতে আগামী 10 ডিসেম্বর থেকে রাজধানীতে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিসকাউন্ট মেলা।
আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী ঢাকা ডিসকাউন্ট ফেস্ট 2026-এ সর্বোচ্চ 75% পর্যন্ত মিলবে দেশি বিদেশি 250 ব্র্যান্ডের পণ্য। সকালে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে ঢাকা ডিসকাউন্ট ফেস্ট কর্তৃপক্ষ। মেলায় ভারত, পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের স্টল যেমন থাকছে, তেমনি সবচেয়ে বড় সুযোগ তৈরি হচ্ছে স্থানীয় রাইজিং ব্র্যান্ড ও নারী উদ্যোক্তাদের জন্য। ঢাকা পাশাপাশি আগামী বছর থেকে দেশের বিভাগীয় শহরগুলোতেও পর্যায়ক্রমে এই ডিসকাউন্ট ফেস্টের আয়োজন করা হবে বলেও জানান আয়োজকেরা। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকায়, আর 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,11,953 টাকা। এছাড়াও 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,777 টাকা। সর্বশেষ মঙ্গলবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণের দাম নেমেছে $4,000 নিচে। সামুদ্রিক মাছ আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। একই চিত্র মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও। দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ, ফলে বিপাকে পড়েছেন মাছ ধরার সঙ্গে জড়িত হাজারো জেলে। আদিল হোসেন তপুর পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সাগরে টানা 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে মৎস্য আহরণে নেমেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারেও জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। জেলেদের অভিযোগ, লাখ টাকা ব্যয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আশানুরূপ মাছ না পাওয়ায় খরচ ওঠানো মুশকিল হয়ে পড়েছে। ফলে লোকসানের মুখে দুর্ভোগে দিন কাটছে জেলেদের। অভিযান শেষে আশা নিয়ে গেছিলাম সাগরে মাছ পড়বো, আর সাগরে কোনো মাছ নাই। এই আরো দেনা ফেনা হইয়া বাগি যুগলে স্টাফলিয়া পুরো ধরাই আছি। অভিযানের পরে আমরা 2.5 লক্ষ টাকার বাজার নিয়ে গেছি, আমরা কোনো মাছ টাছ কিছু পাই নাই। আমরা 2.5 লক্ষ টাকাই দেন আসি। মৌসুমে যদি মাছ না হয় তারপর চলুম কি দিয়ে দেনা ফেলা দিম কি দিয়ে খাইমু কেমনি, খাওয়ানোর কোনো পথ নেই। একই চিত্র ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও। জ্বালানি তেলের বাড়তি দাম ও ইলিশ আহরণে ঘাটতিতে বিপাকে পড়েছেন স্থানীয় আড়তদাররাও। সেই কাঙ্ক্ষিত মাছ জেলেরা পাচ্ছে না, বিদেশ জেলেরাও ধার দেনা দিতে পারছে না। আমরাও বিব্রতকর অবস্থায় আছি। জেলেরা মাছ না পেলে তেলের পয়সা যখন ওঠে না, তখন তাদের এই যে 15-16 জন ভাগি এক একটা নৌকায়, কিন্তু তারা সেই ভাগিকে 10 টাকা দিতে পারতেছে না। প্রচুর পরিমাণ বর্ষা বদল যদি হয়, পানির স্রোত যদি হয়, তাহলে আমাদের মেঘনা নদীতে মাছ পড়বে, সবাই সাধারণ ক্রেতারা মাছ কিনতে পারবে এবং কি মাছের দামটাও কমবে। দ্বীপ জেলা ভোলা থেকে দেশের 35 ভাগ ইলিশের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষও এখন ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে 1 কেজি ইলিশের দামে মিলছে 4 কেজি গরুর মাংস। 1 কেজির উপরে যে ইলিশগুলি আছে, সেই ইলিশগুলি এখানে কিনতে গেলে এক একটা ইলিশের দাম দেখা গেছে 2,500 টাকা, 2,600 টাকা এরকম পড়ে যায়। এতে দেখা গেছে 1 হালি ইলিশের দাম এখানে 10,000 টাকার উপরে চলে যায়। এখানে আবার একটা সিন্ডিকেট থাকে, ঠিক আছে, ওরা মাছগুলা কিনা ঢাকায় নিয়ে যায় জমায়, তাই সাধারণ মানুষ বড় ইলিশ খাইতে পারে না। তবে মৎস্য বিভাগ বলছে জলবায়ুর পরিবর্তনে ইলিশের গতিপথ বদলাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ইলিশের সরবরাহ বাড়বে। ইলিশ তো সে সমুদ্র থেকে স্রোতের উল্টো দিকে দ্রুত বেগে সে চলে, সে যদি বাধাগ্রস্ত হয় সে তো সাধারণত আসতে চাইবে না অথবা পথ পরিবর্তন করে। এখানে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ডুবোচর, পানি দূষণ, এগুলো একটা ইলিশের না উঠে আসার একটা কারণ। এই বছর জেলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,89,000 মেট্রিক টন, যা বাস্তবায়ন নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।